আসসালামু আলাইকুম। পাঁচমুখী বেগম আনোয়ারা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করবো আজকে। তো আমরা পঞ্চম অধ্যায়ে একটা উল্লেখযোগ্য আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অনুমান। আমরা জানি অনুমান কাকে বলে। অনুমান জানা বিষয়ের ভিত্তিতে জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে যাওয়ার যে মানসিক প্রক্রিয়া তাকে অনুমান বলে। জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয় সম্পর্কে জানার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমাদের বাড়ির আঙিনা ভিজা, এতে করে আমরা কী সিদ্ধান্ত নেই যে রাতে বৃষ্টি হয়েছে। তাহলে এই যে রাতে বৃষ্টি হওয়া বিষয়টা, এটা কি আমি জানি? কারণ আমি ছিলাম তখন ঘুমে, আমি জানি না। তাহলে এই যে বৃষ্টি হইলে যে বাড়ির আঙিনা ভিজে, এই বিষয়টা ছিল আমার জানা। আর এই যে এখন যেটা দেখতেছি সকালবেলা ঘুম থেকে উঠা বাড়ির আঙিনাটা ভিজা, এই যে এর কারণটা কি আমার অজানা। তাহলে এই যে উত্তরণ করলাম মনে মনে যে এখানে হয়তো বৃষ্টি হয়েছে, এই বিষয়টা হচ্ছে অনুমান। তাহলে আমরা জ্ঞান সাধারণত জ্ঞান দুইভাবে পাই, একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, আরেকটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান যেটা, সেটা হচ্ছে সরাসরি আমরা যে বিষয় সম্পর্কে জানি বা যে বিষয়টা জানি ওইটাই কি প্রত্যক্ষ জ্ঞান। আর যেটা সরাসরি জানি না, কোনো মাধ্যমে জানি, সেটা হচ্ছে কি পরোক্ষ জ্ঞান। এই জ্ঞান পরোক্ষ জ্ঞান লাভের যে কয়েকটা মাধ্যম আছে, অনুমান, স্মৃতি, কল্পনা, এর মাঝে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তাহলে অনুমান কাকে বলে? জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে গমনের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। এই অনুমানকে, তাহলে অনুমানের সঙ্গে আমরা কি বলবো? জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে গমনের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। এই অনুমান দুই প্রকার। তো আমরা অনুমানটা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। যে আমরা দূরে কোথাও যদি দেখি যে আমাদের দূরে কোথাও যদি দেখি যে ধোঁয়া উঠতেছে, তাহলে আমরা কিভাবে ওইখানে ধোঁয়া দেখলে কিভাবে ওইখানে আগুন আছে। তাহলে এই যে ধোঁয়ার সাথে যে আগুনের যে সম্পর্ক, হ্যাঁ, এটা কি আমি আগুন কিন্তু দেখতেছি না, আমি দেখতেছি কি ধোঁয়া। তাহলে এই যে ধোঁয়ার সাথে যে আগুনের সম্পর্কটা আছে, হ্যাঁ, আমি ভাবলাম যে ওইখানে আগুন আছে, ঠিক আছে, এইটা কি একটা অনুমান। তাহলে জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। এই অনুমান আবার দুই প্রকার, যথা অবরোহ, আরেকটা হচ্ছে আরোহ। একটা অবরোহ, অন্যটি হচ্ছে আরোহ। অবরোহ কাকে বলে, আরোহ কাকে বলে? সকল
মানুষ হয় মরণশীল, জামাল হয় মানুষ, অতএব জামাল হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, জামাল হয় মানুষ, অতএব জামাল হয় মরণশীল। এই যে সকল মানুষ, এই কথাটা তার কি বোঝায়? পৃথিবীর মানে বর্তমান, ভবিষ্যৎ, পূর্বের যত মানুষ সবাইকে এখানে ইন্ডিকেট করে। হ্যাঁ, আর জামাল বলতে নির্দিষ্ট একজন ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে এই যে সকল মানুষ, সব বিষয়টাকে, এটাকে বলা হয় যুক্তিবিদ্যা ভাষায় সার্বিক। আর বিশেষকে বলা হয় এই যে নির্দিষ্ট যেটা, এটাকে বলা হয় বিশেষ। তাহলে সহজ ভাষা যদি আমরা বলি, সার্বিক থেকে বিশেষে গমনের প্রক্রিয়াকে অবরোহ বলে। সার্বিক থেকে বিশেষে গমনের প্রক্রিয়াকে অবরোহ বলে। সার্বিক থেকে বিশেষে গমনের প্রক্রিয়াকে অবরোহ বলে। তাহলে আরোহ কাকে বলে? আরোহ উদাহরণ এরকম, জামাল হয় মরণশীল, কামাল হয় মরণশীল, রুনা হয় মরণশীল, মুনা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই যে জামাল কি অনেক মানুষ না ব্যক্তি? একজন মানুষ, একজন। তাহলে এই যে একজন ব্যক্তি বিশেষ, সেটাকে বলে বিশেষ। এই যে কামাল কি অনেকটা, একজন একজন ব্যক্তি বিশেষ, বিশেষ। আর সকল মানুষ কি বেশি না কম? বেশি। এই বেশির একটা হচ্ছে সার্বিক। তাই এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক গমন প্রক্রিয়াকে বলা হয় আরোহ। বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্তে গমনের প্রক্রিয়াকে বলা হয় আরোহ। আর সার্বিক থেকে বিশেষে গমনের প্রক্রিয়াকে বলা হয় অবরোহ। তো মোটামুটি আমরা বুঝলাম অবরোহ এবং আরোহ। এখন আসি আমাদের আজকের আলোচ্য বিষয় অবরোহ। অনুমান দুই প্রকার বলছিলাম, কি কি? অবরোহ, আরোহ। এই অবরোহ আবার দুই প্রকার, একটা মাধ্যম, একটা হচ্ছে অমাধ্যম। একটা মাধ্যম অনুমান, অপরটি কি অমাধ্যম অনুমান। মাধ্যম অনুমানের শ্রেষ্ঠ রূপ হচ্ছে সহানুমান। আর এই অমাধ্যম অনুমান আবার 10 প্রকার। এই উল্লেখযোগ্য হচ্ছে আবর্তন, প্রতিবর্তন, প্রত্যাবর্তন, যোগ, আরও 7টা। ওইগুলো আমাদের প্রয়োজন নাই। আমাদের মূল যে বিষয়টা আসে পরীক্ষায়, আবর্তন, প্রতিবর্তন, প্রত্যাবর্তন, এই পর্যন্ত আসবে। আর এখানে সহানুমান থেকে কিছু, মাধ্যম অনুমান যেটা, সহানুমান থেকে কিছু প্রশ্ন আসবে। এখন মাধ্যম এবং অমাধ্যম বলতে আমরা কি বুঝি? অবরোহ, দুইটাই তো অবরোহ। তাই আমরা একটু আলোচনা করি মাধ্যম অমাধ্যম কাকে বলে।
সকল মানুষ মরণশীল, জামাল হয় মানুষ, অতএব জামাল হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, জামাল হয় মানুষ, অতএব জামাল হয় মরণশীল। এটা হচ্ছে কি মাধ্যম অনুমান। আচ্ছা, অমাধ্যমের একটা উদাহরণ দেখি আমরা। আরও ওটা আবার তো মুছে ফেলি। সকল ব্যবসায়ী হয় সৎ, অতএব কিছু সৎ ব্যক্তি হয় ব্যবসায়ী। হয়ে গেছে। এখন আসি মাধ্যম এবং অমাধ্যম বলতে কি বুঝে। আমরা খেয়াল করো তো, এখানে আশ্রয় বাক্য কয়টা, সিদ্ধান্ত কয়টা? আশ্রয় বাক্য কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বাক্যকে আশ্রয় করে, যে বাক্যকে আশ্রয় করে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আশ্রয় বাক্য বলে। আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত কি? এই যে অতএব চিহ্ন দেওয়া যেটা, এটাকে বলে কি সিদ্ধান্ত। কিভাবে? আশ্রয় বাক্যের ভিত্তিতে যে বাক্য অনুমিত হয় তাকে সিদ্ধান্ত বলে। তাহলে আমরা আশ্রয় বাক্য সিদ্ধান্ত কাকে বলে? আশ্রয় বাক্য, একটা হচ্ছে সিদ্ধান্ত। যে বাক্যকে আশ্রয় করে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আশ্রয় বাক্য বলে। যে বাক্যকে আশ্রয় করে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আশ্রয় বাক্য বলে। এখানে আশ্রয় বাক্য কোনটা? এই দুইটা আশ্রয় বাক্য, এই দুইটা কিছু কেন্দ্র করে কি হয়েছে? জামাল হয় মরণশীল পাইছি। কোথেকে? সকল মানুষ মরণশীল, জামাল হয় মানুষ, অর্থাৎ জামাল হয় মরণশীল। এই দেখো, এই বাক্য থেকে জামাল নিয়ে আসছি আর এই বাক্য থেকে কি মরণশীল নিয়ে আসছি। দুইটা বাক্যের ভিত্তিতে এই বাক্যটা কি নতুন বাক্যটা তৈরি হয়েছে। তাহলে আশ্রয় বাক্য কাকে বলে? যে বাক্যকে আশ্রয় করে কি করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আশ্রয় বাক্য বলে। আর এটা কি সিদ্ধান্ত? তাহলে সিদ্ধান্ত কোথেকে আসে? আশ্রয় বাক্যের ভিত্তিতে, আশ্রয় বাক্যের ভিত্তিতে যে বাক্য নিঃসৃত হয় তাকে সিদ্ধান্ত বলে। ঠিক আছে? তাহলে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত চিনলাম আমরা। তাহলে এখানে আশ্রয় বাক্য কোনটা? এটা হচ্ছে আশ্রয় বাক্য, আর এই বাক্যটা হচ্ছে কি সিদ্ধান্ত। তাহলে এখন দেখি একের অধিক, এটা আসলে না একদিক, এটা বাক্য, তার মানে একের অধিক। মাধ্যম অনুমানে কি থাকে? আশ্রয় বাক্য কি থাকে? একাধিক থাকে। আর অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য কয়টা? একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। ঠিক আছে? এখন আরেকটা পার্থক্য দেখি আমরা। এই যে মাধ্যম অনুমানের প্রত্যেকটা পদের আলাদা নাম আছে। এটা হচ্ছে প্রধান পদ, সিদ্ধান্ত, এর বিধেয় পদকে বলে প্রধান পদ, উৎস পদকে অপ্রধান পদ। ঠিক আছে? তাহলে এই যে প্রধান পদ, যেখান থেকে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, আর যে একটা পদ আছে, তাহলে প্রধান পদ অপ্রধান পদ, যে পদ উভয় আশ্রয় বাক্যে আছে সিদ্ধান্তে নাই তাকে বলা হয় মধ্যপদ।
তাইলে মাধ্যম অনুমানে কি আছে? মধ্যপদ আছে। কি আছে? মধ্যপদ আছে। কিন্তু অমধ্যম অনুমানে কি নাই? মধ্যপদ নাই। এখানে কোথাও মধ্যপদ আছে? নাই। কারণ এখানে কি প্রধান পদ অপ্রধান পদ। আরেকটা পার্থক্য দেখাই যে এখানে শুধুমাত্র দেখায় যে ব্যবসায়ী, ঠিক আছে, এই ব্যবসায়ী এখানে গেছে আর সৎ এখানে আসছে, তার মানে কি উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় কি উদ্দেশ্য হয়েছে, শুধুমাত্র স্থান পরিবর্তন করছে। আর এখানে কি স্থান পরিবর্তন করে নাই, নতুন একটা সিদ্ধান্ত আসছে। এখানে নতুন কোনো সিদ্ধান্ত, তেমন নতুন কোনো কিছু নাই। এখানে কি নতুন সিদ্ধান্তে নতুনত্ব আছে এবং নতুন জ্ঞান দেয়। এখানে নতুন কোনো জ্ঞান নাই। তার মানে আমরা কি শিখলাম? মাধ্যম অনুমানে এই কয় প্রকার? দুই প্রকার, মাধ্যম এবং অমাধ্যম। তাইলে এই মাধ্যম অনুমানে কি? মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, মাধ্যম অনুমানে মধ্যপদ থাকে, অমাধ্যম অনুমানে কি মধ্যপদ থাকে না। মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না। মাধ্যম অনুমানে মাধ্যম অনুমানের সিদ্ধান্ত একটা সংশ্লিষ্ট যুক্তিবাক্য, সিদ্ধান্ত নতুন বিধেয়পদ, নতুন উদ্দেশ্যপদ সম্পর্কে নতুন জ্ঞান দেয়। এখানে নতুন জ্ঞানের কোনো নতুনত্ব নাই। অমাধ্যম অনুমানের জ্ঞানের কোনো নতুনত্ব নাই। এই হলো মোটামুটি পার্থক্য। এখন আসি আমরা এই মাধ্যম অনুমানের উল্লেখযোগ্য আরেকটা পার্থক্য হচ্ছে মাধ্যম অনুমানের শেষ রূপ হচ্ছে সহানুমান, আর অমাধ্যম অনুমান নিজে 10 প্রকার, যেখানে আমরা আলোচনা করি আবর্তন, প্রতিবর্তন, প্রত্যাবর্তন ইত্যাদি। এরপরে আসি আমরা মাধ্যম অনুমানের শেষ রূপ সহানুমান কিংবা ইয়াতে অমাধ্যম অনুমান আমরা একটা আলোচনা করি। এটা আবর্তনটা আলোচনা করি। হ্যাঁ, এই আবর্তন আবার দুই প্রকার, একটা সরল, একটা হচ্ছে অসরল। একটা সরল আবর্তন, অন্যটি কি অসরল আবর্তন। একটা সরল আবর্তন, অন্যটি অসরল আবর্তন। এটা আমরা একটু মুইসা উপরের দিকে নিয়ে আসি। আবর্তন দুই প্রকার, সরল, অসরল। কোনো কাক নয় কোকিল, অতএব কোনো কোকিল নয় কাক। এটা কি কি বাক্য? এটা এই বাক্য। আবর্তনের 4টা নিয়ম আছে।
যে বাক্যকে আবর্তন করা হয় তাকে বলা হয় আবর্তনীয় বাক্য। আবর্তনীয়। আর যে বাক্যকে আবর্তন করা হয়েছে সেটা বলা হয় আবর্তিত আবর্তিত বাক্য। তাহলে এখানে সেম, এটা আবর্তনীয় আবর্তনীয়, এটা হচ্ছে কি আবর্তিত। যার বিবাহ হয়েছে তাকে বলা হয় বিবাহিত, যে আবর্তিত হয়েছে সেটাকে বলা হয় কি আবর্তিত। এই আবর্তনের 4টা নিয়ম। আবর্তনীয় বাক্যের উদ্দেশ্য এটা আশ্রয় বাক্য লেখা যায়। আশ্রয় বাক্যের বা আবর্তনীয় বাক্যের উদ্দেশ্য পদ আবর্তিত বাক্যের বা সিদ্ধান্তের তাহলে উদ্দেশ্য কবি হচ্ছে বিধেয়তে নাকি বিধেয় হবে। আবর্তনীয় বাক্যের উদ্দেশ্যপদ আবর্তিত বাক্যের বিধেয় হবে, বা আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে। এই কথার অপোজিটে এটা লেখা যায়, ঠিক আছে, আর এখানে এটা অপোজিট এটা। তাহলে আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে, বা আবর্তনীয় বাক্যের উদ্দেশ্যপদ আবর্তিত বাক্যের বিধেয় হবে। আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ এক হবে, এক বা অভিন্ন আর কি, অভিন্ন একই, ঠিক আছে, অভিন্ন হবে, এক হবে। 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এটাকে আমি সংক্ষিপ্ত আকারে লিখলে আশ্রয় বাক্য উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে, গুণে এক হবে, অব্যপ্য পদ ব্যাপ্য হবে না। এই কথাগুলো এখানে সহজে দিলাম। উদ্দেশ্যপদ বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্যপদ হবে, গুণে এক হবে, অব্যপ্য পদ ব্যাপ্য হবে না। এখন আসি এই নিয়মটা কিভাবে প্রয়োগ হয়েছে। এখানে দেখি আমরা সরল আবর্তন অসরল আবর্তন দুইটাতে দেখি কেন হয়েছে। সরল মানে কি, আমরা একটা দোকানে গেলাম, ঠিক আছে, কে বললাম ভাই 1 হালি ডিম দেন, 1 কুড়ি ডিম দেন। সে বাসায় না দেখলাম পুরো 1 কুড়ি মানে 20টা ডিম পুরো আছে, তার মানে সে লোকটা কি সরল। আর একটা লোকের কাছে গেলাম, কে বললাম ভাই এই 20টা ডিম দেন, ঠিক আছে, বাসায় না দেখলাম সে দিল 18টা, তার মানে কি পরিমাণে যদি ভেজাল হয়, ভিন্ন হয়, তাহলে কি অসরল। হ্যাঁ, আর পরিমাণ যদি সমান হয় তাহলে কি সরল। এখানে এই আবর্তনের যে সরল অসরল বিষয়টা, এটা হবে পরিমাণে এক হলে সেটা হবে সরল, পরিমাণে ভিন্ন হলে কি অসরল। তাইলে
এই যে ই বাক্য থেকে এই বাক্য, এটা সার্বিক নয়ার্থক বাক্য, এটাও সার্বিক নয়ার্থক বাক্য। এই বাক্য থেকে এই বাক্য আজ যে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, এটা কি সরল আবর্তন, আর এ বাক্য মানে এটা কি সার্বিক, এটা কি আই বাক্য কি বিশেষ বাক্য। তাহলে সার্বিক থেকে বিশেষ যেটা আসলো এটা কি অসরল আবর্তন। কিভাবে হইল? এখন আবর্তন আমরা দেখি আবর্তনটা কিভাবে হয়েছে। আবর্তন কাকে বলে? আবর্তনের সংজ্ঞা যদি দেই, তাহলে আবর্তন কাকে বলে? আবর্তনের উপরে কি আছে? যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণকে এক রেখে উদ্দেশ্য ও বিধের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন করা হয় তাকে আবর্তন বলে। আবর্তন কাকে বলে? কারণ আবর্তনের উপরে আমরা কি পাইছি? অমাধ্যম অনুমান। আবার এটার আসছে থেকে অবরোহ থেকে, অবরোহ থেকে আসে অনুমান থেকে আসছে। তাই অনুমানকে বাক করছে আমরা অবরোহ আরোহে, আর অবরোহকে বাক করছি কি মাধ্যম অমাধ্যমে, ঠিক আছে। আর আমরা এখন পড়তেছি অমাধ্যমের কি একটা রূপ কি আবর্তনে। তাহলে কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণকে এক রেখে উদ্দেশ্য বিধেয়ের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন করা হয় তাকে আবর্তন বলে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণকে এক রেখে, যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণকে এক রেখে উদ্দেশ্য বিধের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনকে আবর্তন বলে। এই যে কাক এখানে আসছে, কুকির এখানে আসছে, ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন করাকে আবর্তন বলে। ন্যায়সঙ্গত বলতে নিয়ম অনুসারে, নিয়মসঙ্গত। ন্যায়সঙ্গত বলতে এখানে কি নিয়ম সঙ্গত বা নিয়ম মাফিক, নিয়ম অনুসরণ করে। তাইলে আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণকে এক রেখে, এই যে দুইটার গুণ এক, গুণকে এক রেখে উদ্দেশ্য ও বিধেয় এর ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন করাকে আবর্তন বলে। এই আবর্তন দুই প্রকার, একটা সরল একটা অসরল। সরল কোনটা? আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যদি এক হয়, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যদি এক হয় তাহলে সরল আবর্তন। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যদি ভিন্ন হয় তবে কি অসরল আবর্তন। এই যে আমরা এখানে দেখি যে ই বাক্য থেকে সেই সিদ্ধান্ত কি ই বাক্যই আসে, তাহলে এটা কি সরল আবর্তন। আর এ বাক্য থেকে সিদ্ধান্ত কি নিচ্ছি আমরা আই বাক্য, এটা কি অসরল আবর্তন। এখন আমরা নিয়মগুলো প্রয়োগ করি, হয়েছে কিনা। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। এই যে কাক উদ্দেশ্যপদ ছিল, সিদ্ধান্তের বিধেয় হয়েছে না? হয়েছে। 1 নম্বর নিয়ম। 2 নম্বর আশ্রয় বাক্যের সিদ্ধান্তের আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের পদ উদ্দেশ্য হবে। এই যে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে কি হবে? উদ্দেশ্য হবে, সিদ্ধান্তের উদ্দেশ্য, ঠিক আছে। 3 নম্বর আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ এক হবে। এই যে গুণ 9, দুইটাই কি এক। এই যে এটা উদ্দেশ্য, এটা কি বিধেয়, এটা উদ্দেশ্য, এটা কি বিধেয়। তাহলে আশ্রয় বাক্য উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হয়েছে, আশ্রয় বাক্য বিধেয় সিদ্ধান্তে কি উদ্দেশ্য হয়েছে, গুণ এক হয়েছে। তাহলে অব্যপ্য পদ ব্যাপ্য হবে না। ব্যাপ্যতার নিয়ম কি আমরা জানি? এ বাক্য ই বাক্য আই বাক্য উবাক্যের, এ বাক্য ই বাক্য আই বাক্য উবাক্য। এ বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যপ্য। ই বাক্যের দুইটাই ব্যাপ্য, আই বাক্যের একটাও না, উবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাইলে আমরা দেখি এখন 4 নম্বর যে নিয়মটা ব্যাপ্যতার নিয়মটা প্রয়োগ করি। ই বাক্যের এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য। অতএব অব্যাপ্য ব্যাপ্য হয় না, এখন অব্যাপ্য পদই নেই, ব্যাপ্য হবে কি হবে? হয়ে গেল 1 নম্বর। এখন আমরা এই পাশের নিয়মটা দেখি একটু। উদ্দেশ্য পদ আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে কি হয়েছে? বিধেয় হয়েছে। আশ্রয় বাক্য বিধেয় কি সিদ্ধান্তে কি হয়েছে? তাহলে গুণেও কি এক। তাহলে 4 নম্বর নিয়ম যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না সে পদ সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারে না। তাহলে এ বাক্যে বিধেয় পদ কি? এই যে এ বাক্যে বিধেয় পদ অব্যপ্য, এই যে অব্যপ্য, অব্যপ্য পদ কি হয়েছে? সিদ্ধান্ত অব্যপ্য পদ কি হয় না? নিয়ম অব্যপ্য পদ ব্যাপ্য হয় না, অব্যপ্য কি হয় না?
তাহলে কি হয়েছে আই বাক্যের উদ্দেশ্য দিয়ে অব্যয় হয়েছে, তার মানে ব্যাপক হয় না। এই গেল সরল অসরল। আমরা দুইটা বাক্য দিচ্ছি, বাক্য রয়েছে বাক্য নাকি, আর কি হয়েছে ই বাক্য হয়েছে। এখন আই বাক্য কি উদ্দেশ্য, কেউ ব্যাপ হয়। এখন আসছি ঠিক আছে, উদ্দেশ্যপদ কি অব্যয়পদ, বিধেয়পদ কি ব্যাপক, উদ্দেশ্যপদ অব্যয়পদ কি ব্যাপক। এই যে আম কথাটা এখানে উবাক্যের উদ্দেশ্যপদ হিসেবে, আসল বাক্যের উদ্দেশ্যপদ হিসেবে কি ছিল অব্যয়পদ ছিল, বিধেয় হিসেবে কি হয়ে গেছে ব্যাপক হয়ে গেছে। আমরা জানবো কি অব্যয়পদ কি হবে না ব্যাপক হবে না। হবে না। আম লেখলাম, মিষ্টি লেখলাম, মিষ্টি আম নর্থবাক্য আর কোনটা আছে সার্বিক সদর্থক সার্বিক নর্থক, বিশেষ সদর্থক বিশেষ একটা আছে কোনো নয়। আমরা কি জানি দুইটাই ব্যাপ্য, ই বাক্যের কি দুইটাই ব্যাপ্য, তাহলে আম আবার কি হয়েছে এখানে এসে ব্যাপ্য হয়েছে। যদি আমরা সরল করি তাইলেও ব্যাপ্য, অসরল করি তাইলেও কি ব্যাপ্য হয়, তাহলে অব্যাপ্য পদ নাকি, মানে এইটাও কি এখানে এসে কি ব্যাপ্য অব্যাপ্য পদ 4 নম্বর নিয়মটা লঙ্ঘন করে, 4 নম্বর নিয়মটা কি এখানে লঙ্ঘন করে। তার মানে কি আবর্তন হইতেই পারে দুইটা, আবর্তন হইতেই পারে দুইটা, একটা সরল একটা কি অসরল, তাহলে এখানে সরল হয় না অসরল হয় না, অতএব কি আবর্তন হয় না, অতএব উ বাক্যের আবর্তন সম্ভব নয়। উ বাক্যের
আবর্তন সম্ভব সম্ভব নয়। তাইলে আমরা কি পাইলাম বাক্যগুলোকে আবর্তন করলে? এ বাক্যকে আবর্তন করলে আমরা পাইলাম আই বাক্য, ই বাক্যকে আবর্তন করলে পাইলাম ই বাক্য, আই বাক্যকে আবর্তন করে পাইলাম আই বাক্য। ও বাক্যের আবর্তন কি সম্ভব নয়। তাহলে এ বাক্যের আরেকটা প্রশ্ন আছে, এ বাক্যের সরল আবর্তন কি সম্ভব না? এ বাক্যের সরল আবর্তন সম্ভব না, কারণ একই সমস্যা হয়। তাহলে এ বাক্যের আবর্তন সরল আবর্তন একই সমস্যা হয়, এ বাক্যের সরল আবর্তন কি সম্ভব নয়, কারণ এ বাক্যের একটা দেখায় দিই। তাহলে এ বাক্য সরল আবর্তন পরিমাণ এক, তাহলে এই যে গুণে একটি অব্যপ্য, তাহলে এই যে এখানে আমরা কিছু দিয়ে দেব। কি লিখবা সরল আবর্তন সম্ভব নয়। অতএব বাসায় বিষয়